নমস্কার দর্শক শ্রোতা বন্ধুরা, আজ বিশ্ব নাট্য দিবস অর্থাৎ ওয়ার্ল্ড থিয়েটার ডে। সারা বিশ্বের সঙ্গে চলুন না আমরাও এই দিনটিকে নিয়ে মেতে উঠি। তাই স্টুডিওতে আজ আমার সঙ্গে রয়েছেন এই রাজ্যের দুজন গুণী নাট্যশিল্পী, নাট্য নির্দেশক, নাট্যকার কার্তিক বণিক মহোদয়, আর রয়েছেন অভিজিৎ চক্রবর্তী। অভিজিৎ দা এবং কার্তিক দা, আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাই এবং বিশ্ব নাট্য দিবসের শুভেচ্ছা জানাই। প্রথমে আপনাদের কাছে জানতে চাইব, বিশেষ করে কার্তিক দা আপনার কাছে, বিশ্ব নাট্য দিবসের ভাবনাটা কিভাবে এলো এবং আজ এর প্রাসঙ্গিকতাটাই কতটা? খুব সুন্দর প্রশ্ন তোমার। আমি প্রথমেই এই বিশ্ব নাট্য দিবসে এই দূরদর্শন কেন্দ্রের মাধ্যমে যে সমস্ত শ্রোতা বন্ধুরা দেখছেন এবং পরে যারা দেখবেন প্রত্যেকের জন্য বিশ্ব নাট্য দিবসের জন্য রইল শুভেচ্ছা, নাট্য শুভেচ্ছা। যা প্রশ্নটা করলে সে প্রশ্নটার একটা ব্যাপক প্রশ্ন, কিভাবে বিশ্ব নাট্য দিবসের ভাবনাটা এলো এবং তার প্রাসঙ্গিকতা কি, অতীত এবং বর্তমান এই দুইটা মিলে কিন্তু এর উত্তর। বিশ্ব নাট্য দিবসের ইতিহাস দীর্ঘদিনের একটি চর্চার ফসল। কীরকমভাবে চর্চা হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সংস্কৃতিতে শান্তির বার্তা বয়ে আনার জন্য ইউনেস্কো তার ভাবনা শুরু হয়। 1948 সালে প্রথম ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট গঠন করে, থিয়েটার কর্মীদের নিয়ে, থিয়েটার দলগুলোকে নিয়ে, বিভিন্ন দেশের থিয়েটার, সারা বিশ্বের নামই ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট। এটা 1948 সাল। 1948 সাল থেকে প্রতি বছর তারা বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে যাদের নিয়ে প্রথম তারা গঠন করে, তারা এটা মিটিং করতে থাকেন। এটাকে এক একটা মিটিং মানে এক একটা কংগ্রেস বলা হয়। এইরকমভাবে 9th কংগ্রেস হয় চেকোস্লোভাকিয়ার রাজধানী প্রাগে, সেটা 1961 সাল। আচ্ছা, সেখানে ঠিক হয় যে এই ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের আহ্বানে বিশ্বের নাটক দলগুলোকে নিয়ে একটা উৎসব করা হোক। এই উৎসবটা করার জন্য একটা দেশ চাই এবং একটা সময় চাই। সেটা দীর্ঘদিন চলছে, আলোচনা করতে করতে একটা সময় এলো, 1962 সাল চলে এলো। 62 সালের 27শে মার্চ ঠিক হলো যে ফ্রান্সের রাজধানী প্যারিসে এই বিশ্ব নাট্য দিবসের সূচনা হবে। বিশ্ব নাট্য দিবস বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশগুলো থেকে ডিসিশনটা নেওয়া হয়েছিল 61 শুরু হয় 62 থেকে শুরু হয় এবং 27শে মার্চ। ওই যে 27শে মার্চ শুরু হলো, তারপর থেকেই সেটা চলে এলো 27শে মার্চ। কেন 27শে মার্চ, তার প্রেক্ষাপটটা আমি বললাম। এখন বিশ্ব নাট্য দিবসের ভাবনা কেন, এই ভাবনাটা কেন? প্রথম কথাই হচ্ছে, কার্তিকদা আমি আপনাকে থামিয়েই বলবো কথা, কারণ দেখুন এই যে বিশ্ব নাট্য দিবস 27শে মার্চ, কেন 27শে মার্চ? এটার একটা পরের প্রশ্নটাই ছিল যে সেটা হতে পারতো, আমি কার্তিকদার সঙ্গে একমত হয়ে কথাটা বলছি আর কি। তো ওটা অন্য কোনো তারিখও হতে পারতো, কিন্তু কেন এটা 27 মার্চই হলো? এটা আমি যতটুকু জেনেছি আর কি, সেটা হচ্ছে 1585 খ্রিস্টাব্দে ইউরোপে পাবলিক থিয়েটার হয়েছিল। তো ওটা হয়েছিল 3 মার্চ 1585 ইউরোপে পাবলিক থিয়েটার একদম। কিন্তু এই পাবলিক থিয়েটারে প্রথম পারফরমেন্সটা হয় 27 মার্চ 1585। আচ্ছা, তখন এই আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট যেটা আছে, এনারা তখন ওইটাকেই চুজ করলেন যে আমাদের বিশ্ব নাট্য দিবস হিসেবে 27 মার্চকেই আমরা বেছে নেব, এবং তাই জন্যই কিন্তু 27 মার্চ প্রতি বছরেই হচ্ছে আমাদের এই বিশ্ব নাট্য দিবস, যাকে আমরা বলি। বলুন কার্তিকদা। হ্যাঁ, এবার ভাবনাটা কেন এবার বিশ্ব নাট্য দিবস উদযাপন করার জন্য ভাবনাটা কেন? এটা ভাবনাটার পেছনে কারণ হচ্ছে যে সমস্ত নাট্যকর্মী, নাটকের দল এবং যারা নাটক দেখার জন্য
বা নাটকের পেছনে বিভিন্নভাবে যারা যুক্ত রয়েছেন, পৃষ্ঠপোষকতা করছেন, নেপথ্য শিল্পীরা রয়েছেন, তাদের যে কাজটা, এই কাজটা একটা বিশাল কাজ, ব্যাপক কাজ, যে কাজের মধ্য দিয়ে সারা পৃথিবীতে একটা বলা যায় যে এটা একটা শিক্ষার একটা পার্ট, শিক্ষার ভাগ। ফলে এই যে কাজটা হচ্ছে থিয়েটারের মধ্য দিয়ে শিক্ষার অঙ্গনে যাওয়ার মতো একটা অবস্থান, এবং যারা এই কাজগুলো করছে তাদেরকে একত্রিত করে একটা ফ্র্যাটার্নিটি গড়ে তোলা, একটা সৌভ্রাতৃত্বের সঙ্গে একটা রিলেশন, বন্ডিং তৈরি করা, এটা প্রত্যেকটা দেশের নাট্যকর্মীদের সঙ্গে, প্রত্যেকটা দেশের নাট্য দলের সঙ্গে, নাটকের সঙ্গে যুক্ত যারা আছে তাদের সাথে প্রত্যেকের সঙ্গে এটা যুক্ত করার জন্য, এবং এটাকে এই নাটকের মধ্য দিয়ে যে উন্নত একটা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই ভাবনাটাকে নিয়েই বিশ্ব নাট্য দিবসের ভাবনা। এটা আমার মতো করে আমি, কার্তিকদা ঠিকই বলেছে। তো পাশাপাশি কার্তিকদার পাশাপাশি আমি বলছি আর কি, যে এটা আমাদের যে থিয়েটারটা তো আর ওটা সিঙ্গেল ফর্ম নয়, মানে দ্যাট ইজ, আমি বলতে চাইছি যে থিয়েটারের মধ্যে কিন্তু সমস্ত শিল্পকর্মগুলো থিয়েটারের মধ্যেই একমাত্র দেখতে গেলে পাওয়া যায়, কম্পোজিট ওয়ার্ক, এক্স্যাক্টলি। তো এই থিয়েটারের মধ্যে শুধুমাত্র যে থিয়েটার কর্মীরা যুক্ত তা নয়, তার সঙ্গে নৃত্যশিল্পী আছে, চিত্রশিল্পী আছে, মেকআপ আর্টিস্ট আছে, মঞ্চশিল্পী আছে, সঙ্গীত শিল্পী আছে, সাহিত্য আপার্ট আছে। তো এই গোটা জিনিসটাকে মানে সমাজের কাছে, দেশের কাছে, জাতির কাছে এটা এই থিয়েটারের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সমাজ গঠনের জন্য, বিনোদনের ক্ষেত্রে তো বটেই। এই যে একটা থিয়েটারের উপরে যে লোকে কাজ করছে, তাদের চিন্তাগুলো একে অপরের চিন্তাগুলোকে বহন করছে। আমি বলতে চাইছি যে একটা চরিত্রের মধ্যে যখন আমরা ঢুকে কাজ করি, তখন কিন্তু সেটা আমি নই, সেটা অন্য কারোর চিন্তাকে আমি করিয়ে দেখি, অথবা অন্য কারোর জীবনশৈলীকে আমরা ওই থিয়েটারের মাধ্যমে পাই। তাই জন্য থিয়েটার চর্চা এবং থিয়েটারকে গুরুত্ব সহকারে বিবেচনা করা, এবং থিয়েটারকে তার মান্যতা কতটুকু, তার এই জিনিসগুলোই অ্যাকচুয়ালি আমাদের বিশ্ব নাট্য দিবসের পেছনের কথাগুলোই। একদম মানে গুরুত্বপূর্ণ ভাবনা। আর এডুকেশন যেটা বলছেন, আমরা অলরেডি দেখতে পাচ্ছি ন্যাশনাল স্কুল অফ ড্রামা ইত্যাদি হয়ে গেছে অনেকগুলো ভারতবর্ষে। আমি ভারতবর্ষের কথাই বলছি, বিদেশে এই ধরনের ইনস্টিটিউট আছে, অ্যাক্টিং স্কিলের ইনস্টিটিউট আছে। আসলে আপনারা দুজনেই মানে আমার পরবর্তী 2-3টে প্রশ্নকেই উত্তর হয়ে যাবে দিয়ে দিয়েছেন। যেমন আমি অভিজিৎদার কাছে যেতাম এর প্রশ্ন নিয়ে, যে গুরুত্ব কি রাখে আপনি একজন শিল্পী হিসেবে, একজন নাট্যশিল্পী হিসেবে, আপনি তার উত্তর দিয়েই দিয়েছেন। এবার কার্তিকদা যেটা আপনি বলছিলেন না, যে শান্তির সংস্কৃতি, থিয়েটার এবং শান্তির সংস্কৃতি, যেটা যে ভাবনা নিয়েই কিন্তু এই বিশ্ব নাট্য দিবস পালন করা হচ্ছে প্রতিনিয়ত। যেমন অন্যান্য দিবসগুলির প্রতি বছরে একটা থিম থাকে, কিন্তু বিশ্ব নাট্য দিবসে এমন একটা দিবস যেটার থিম একটাই, থিয়েটার শান্তি, ইউনিভার্সাল থিম, শান্তির সংস্কৃতি এবং শান্তি, যেটা আপনি বলছিলেন। এবার আপনি এত বছর ধরে কাজ করছেন, একজন অভিনেতা, নাট্যকার, নাট্যশিল্পী, একজন নির্দেশক হিসেবে, আপনি নিজের কাজে বা পারিপার্শ্বিক দিকে এই ভাবনাটা কতটা মানে দেখতে পান? মানে এই যে শান্তির সংস্কৃতি, থিয়েটার এবং শান্তির সংস্কৃতি, এটা যদি বলতে হয় তাহলে আমি যেটা বলবো আর কি, সেটা হচ্ছে যে আমরা একটা কথা বলি না, যে থিয়েটার সমাজের দর্পণ। এখন কিন্তু এইটা চাইতেও আরো অনেক বেশি আমাদেরকে এখন ভাবায় যে অ্যাকচুয়ালি আমরা কি সত্যি সমাজের যা যা ঘটনা সব কিছু কি থিয়েটারে আমরা তুলে ধরতে পারছি? খুব কারেক্টলি আমি যদি, মানে আমার মেমোরিতে এখন নাই, আমেরিকান থিয়েটার পার্সোনালিটির ইউজিন ওনিল, ইউজিন ওনিলের একটা বক্তব্য উনি ছিলেন যে থিয়েটার ইজ এ
is a important life, seeing life more honestly. আচ্ছা, হ্যাঁ, মানে শুধু খালি সমাজের দর্পণ বললে হবে না যে আমার থিয়েটার করার ক্ষেত্রে আমার জীবনটা আরো অনেক বেশি অনেস্টলি এখানে উপস্থাপন করার জায়গা। এই ক্ষেত্রে আমরা সত্যি কি অনেস্টলি করতে পারছি, সব কিছুকে তুলে ধরতে পারছি? এই বছর তুমি নিশ্চয়ই প্রশ্ন করবে পরে যে প্রতি বছর থিয়েটারের ইয়ে থাকে, মেসেজ থাকে। হ্যাঁ, এটা থাকে। আমি 2005 সালের কথা বলি। 2005 সালে যিনি দিয়েছিলেন, আমার নাম মনে নেই, একজন থিয়েটার পার্সোনালিটিস, উনি মহিলা ছিলেন। উনি কাব্যিক ছন্দে উনি লিখছেন, কাব্যিক ছন্দ না, অমিত্রা করি, বলছেন যে থিয়েটার আমি ঘুমন্ত, আমাকে জাগাও। এই দিয়ে উনি শুরু করলেন। আচ্ছা, তার মানে বুঝতে পারছো, আমি যদি, তুমি যদি আমাকে যে প্রশ্নটা করলে, এটা তো আমারও কথা, আমি তো ঘুমন্ত, আমি তো জাগতে পারছি না। এবং এবছর যদি ধরো আমি নিয়ে আসছি এই লেখাটা, সেটা তুমি নিশ্চয় পরে যখন বলবে তখন বলবো, তাহলে সেই একই প্রশ্ন, তুমি কি দেখতে পাচ্ছ মানুষের করুণার্তিগুলো? এবারের মেসেজ আপনি তাহলে এটা শোনাতে চাইছেন? হ্যাঁ, আমি একটু অবশ্যই অবশ্যই অবশ্যই। এবার থিওডোরাস টার্জোপোলাস, হ্যাঁ, টার্জোপোলাস গ্রিসের গ্রিক নাট্যকার এবং নাট্য বিশেষজ্ঞ, উনি নাট্য শাস্ত্রজ্ঞ ওনাকে বলা হয়, নাট্যশাস্ত্রের বিশেষজ্ঞ। তাহলে আমরা শুনি না মেসেজটা, যেহেতু আপনি এনেছেন। আমি সবটা পড়বো না, আমি জাস্ট একটু কয়েকটা লাইন পড়ে আমি শোনাই। 2025 বিশ্ব নাট্য দিবসের বার্তা। নাটক, তুমি কি শুনতে পাও সমকালের করুণ আরতি? মানুষের আর্তনাদ তুমি শুনতে পাও? দারিদ্র্যের মুষলাঘাতে পিষ্ট মানুষের আর্তনাদ শুনতে পাও? শ্বাসরোধী বিচ্ছিন্নতার গণ্ডিতে আটক মানুষের হাহাকার শুনতে পাও? কল্প বাস্তবের কুঠুরিতে অবরুদ্ধ মানুষের দীর্ঘশ্বাস? সর্বগ্রাসী নিয়ন্ত্রণ ও জীবনের সর্বাংশে নিপীড়নের শিকার হয়ে যন্ত্রসম অস্তিত্ব নিয়ে টিকে থাকা মানুষের নীরব আর্তনাদ কি তুমি শুনতে পাও? থিয়েটারকে প্রশ্ন করছি। এই যে আমাদের যে থিম, বিশ্ব নাট্য দিবসের যে থিম, সে শান্তির অন্যতম সংস্কৃতি হচ্ছে বিশ্ব নাট্য দিবসের বার্তা। এইগুলো যদি না থাকে তাহলে শান্তিটা আসবে কি করে? এগুলো আসলে থিয়েটারকে প্রশ্ন করছে, মানে কি আমি আমার নিজেকে প্রশ্ন করব। নাটক, তুমি কি উদ্বিগ্ন? বিশ্বজোড়া পরিবেশে ধ্বংসলীলা, ভূস্নায়ন, জৈব বৈচিত্র্য নাশ, গলনশীল হিমশৈল, ক্রমশ বেড়ে চলা দাবানল আর আবহাওয়ার চূড়ান্ত পাগলামি দেখেও কি তুমি দেখছো না নাটক? নাটক, তুমি কি আমাদের এই বাস্তুতন্ত্রের এক ক্রিয়াশীল অঙ্গ হয়ে উঠতে পারো? সবুজ এই গ্রহকে মানুষের ক্রিয়াকলাপে ক্ষত বিক্ষত হতে দেখছো তুমি যুগ যুগ ধরে, পরিত্রাণের লোককে কিছু করতে পারছো কি? আরো অনেক অনেক, ঠিক আছে, অনেকটা। এবং শেষে উনি লিখছেন, এই সমকালীন মধ্যযুগীয় বহুরূপী একনায়কতন্ত্র থেকে তুলে আনতে হবে নতুন এক নৈতিক রাজনৈতিক দায়িত্ববোধকে। রাজনীতিকে উনি আঙুল দিয়ে দেখাতে চাইছেন, কারণ রাজনীতি বাদ দিয়ে কোনো কিছুই নয়। এবং থিয়েটারকে তার মানুষের কাছে, মানুষের এই যে আর্তনাদ, এই আর্তনাদের পেছনে যে কার্যকারণ, যে রাজনীতিগুলো, এই বিষয়গুলোকে নিয়ে শেষ প্রশ্ন, সমকালীন মধ্যযুগীয় এই বহুরূপী একনায়কতন্ত্র, এখনকার যে যারা আমাদের শাসক শ্রেণী যারা এইভাবে আছেন, তারা তাদের মতো করে যেভাবে চলছে তার বিরুদ্ধে তুলে আনতে হবে নতুন এক নৈতিক নীতিবোধে আদর্শ কথা বলছেন, রাজনৈতিক দায়িত্ববোধকে নতুন ভাষ্যের নির্মাণ নিয়ে এগিয়ে আসতে হবে আমাদের সকলকে এই নাট্য নির্মাণ কাজে। ভালো মেসেজ দিলেন। অনেকটাই সময় এগিয়ে এলাম, এবার অভিজিৎদার কাছে যাব। অভিজিৎদা,
দেশ বিদেশে ঘুরে ঘুরে আপনি নাটক করছেন দীর্ঘকাল ধরে এবং নাটক দেখছেন, তো আপনার কি মনে হয় মানে সারা বিশ্বের যে চলমান নাট্যধারা, নাটক যেভাবে চলছে তার সঙ্গে আমাদের ভারতবর্ষের নাট্যচর্চা কতটা এগিয়ে বা কোন জায়গায় আছে? এক কথায় তো বলা অসম্ভব, এত বিস্তৃত আলোচনা করাও সম্ভব নয়। তবে আমি আপনাকে এইটুকু বলতে পারি যে আমাদের ভারতবর্ষের যে নাট্যশৈলী বা ধারা চলছে বিদেশে বা অন্য কোথাও উরুগুয়ে বা ইত্যাদি ইত্যাদি অঞ্চলে যে নাটকের ধারা চলছে, সেটা কিন্তু খুব একটা ডিফারেন্স নেই, খুব একটা ডিফারেন্স নেই। যেমন সুবোধ পটনায়ক জি আছেন উড়িষ্যাতে, উনি থিয়েটার যেটা করেন বা ওনার কাছে গেলে পরে যারা থিয়েটার নিয়ে যায়, উনি কিন্তু মঞ্চ নেই, আপনি জানেন নিশ্চয়ই, আদিবাসীদের নিয়ে কাজ করেন, আদিবাসীদের নিয়ে কাজ করেন একদম। তো এরকম রূপজ্যোতি মঞ্চটা প্রধান বিষয়। হাবিব তনবীরের শতবর্ষ আমি বলছি যে ধারাটাকে আমরা কিভাবে দেখবো আর কি। যেমন ধরুন আমি যেটা কার্তিকদার যে প্রসঙ্গটা শুরু করেছেন তার থেকে একটু টুকরো নিচ্ছি আমি। দেখুন এই যে মেসেজটা আসছে সেটা কিন্তু শুধুমাত্র একটা দেশের জন্য না, এটা গোটা পৃথিবীতে এই মেসেজটার জন্য গোটা পৃথিবী ব্যাপারটাকে ইনক্লুড করেছে। সেই ক্ষেত্রে আমার দেশের ক্ষেত্রে আরেক রকম হতে পারে, কথাটা মানে সব কথাগুলোই যে আমার দেশের সঙ্গে মিশে যাবে বা মিলে যাবে এমনটা হতে নাও পারে। ঠিক যেমন আমাদের খামতিটা কোথায়, আমাদের খামতিটা যেটা বলছেন যে মেসেজে যেটা শুনলাম, তো আমরা দেখুন আমরা কজনে এখানে বলতে পারবো যে আমরা এই যে পৃথিবীতে যে জলের একটা সমস্যা ভবিষ্যতে দাঁড়াবে এই নিয়ে আমরা কজনে অন্ততপক্ষে সেই বলছি কতটা লোকের কাছে গিয়ে আমরা নাটকের মাধ্যমে আমরা পৌঁছতে পারি। সেইখানে কিন্তু আমার দেখা একটা নাটক আমি বলছি, সেটি উরুগুয়ের, ওরা হাজব্যান্ড ওয়াইফ, ওরা পৃথিবী চষে বেড়াচ্ছে এই নাটকটা নিয়ে, সেটা শুধুমাত্র জলের জন্য। এবং থিয়েটার এমন একটা মাধ্যম, আমি বিশ্বাস করি এর কোনো ভাষার প্রয়োজন নেই, এর কোনো ডায়ালগের প্রয়োজন নেই। উরুগুয়ে থেকে ওদের ভাষা আমরা জানি না, ওরা আমাদের ভাষা জানে না, কিন্তু এখানে এসে যা করে দেখালো আমাদেরকে যে হ্যাঁ এইভাবেও নাটক করা যায়, এইভাবেও লোককে বোঝানো যায়। তো সিমিলারলি আমি বলবো আমার ত্রিপুরা রাজ্যের মধুসূদন দেববর্মা, আজকে উনি নেই, উনার একটা নাটক আমার দেখার সৌভাগ্য হয়েছিল, নীলবরণ সিরিয়াল, সেখানে একটি শব্দও ছিল না, একটি ডায়লগও ছিল না। তো দেখুন আমার ত্রিপুরা রাজ্য, ভারতবর্ষের প্রত্যন্ত রাজ্য ত্রিপুরা রাজ্য, আজকে থেকে অনেক আগে মধুসূদন দেববর্মা কোনো কথা না বলে একখানা পুরো নাটক, একটা ঘটনা পুরো বুঝিয়ে দিয়ে গেল। আর আরও পরে এসে উরুগুয়ে থেকে নাট্যশিল্পী বন্ধুরা এসে এরা দুজন এসে দেখিয়ে গেল যে বিনা কথায় ওরা করা যায়। এই বলছিলাম কি যে সারা পৃথিবীর সঙ্গে আমাদের নাটকের যদি তুলনা করেন তাহলে আমি বলবো কোনো ডিফারেন্স নেই। সেই জায়গায় আমাদের রাজ্যের নাট্যচর্চা নিয়ে আপনি কি বলবেন? আমাদের রাজ্যে নাট্যচর্চার ক্ষেত্রে একটা সময় ছিল 70-এর দশক যদি বলি, তখন আমাদের এখানে প্রচুর নাটক হতো। তারপরে ধীরে ধীরে 80-এর দশক চলছিল, 90-এর দশকে একটু এসে ভাটা পড়লো। তারপরও যেটা আমরা দেখেছি এই সময়ে যদি ধরি, এই সময়ে এই মুহূর্তে কিন্তু আমাদের রাজ্যে নাটকের যারা কাজ করছে, নাট্যকর্মী, আমরা যারা নাট্যকর্মী, আমাদের মধ্যে একটা তাগিদ তৈরি হয়েছে। আচ্ছা, একটা তাগিদ তৈরি হয়েছে যাতে আমরা নাটক করি, সবসময় নাটকের সঙ্গে যুক্ত থাকি। কিছু কিছু তরুণ প্রজন্ম বেরিয়ে আসছে, ন্যাশনাল স্কুল অফ ড্রামা, তার মাধ্যমেও কিছু কিছু তরুণ কর্মী আমরা পাচ্ছি যারা এই তাগিদটা নিয়ে আসছে যাতে করে নতুন করে নাটকের একটা ক্রেজ তৈরি করা যায় আমাদের এখানে। এই জায়গাটা চলছে এবং আমি বলবো নতুন করে দর্শকদেরও চাহিদা যে নাটক হোক, আমরা নাটক দেখতে চাই। বলে এই জায়গাতে একটা পয়েন্ট আমার মনে পড়ছে, এই যেমন আপনি ন্যাশনাল স্কুল অফ ড্রামার কথা বললেন, ত্রিপুরাতে স্থায়ী একটা ইনস্টিটিউট আছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা, থিয়েটার ইন এডুকেশন। আপনার জেনে অবাক হবেন গত 2-3 বছরে ত্রিপুরার কোনো ছাত্র নেই। খুব বেদনাদায়ক কথা, সেটাই বলতে চাইছিলাম। হ্যাঁ, আমি ইনস্টিটিউটের ছাত্র ছিলাম প্রথম বর্ষের,
তারপর থেকে আস্তে আস্তে সেটা কিন্তু ভাটার দিকেই। এটা জিম্মা, আমি একটা কথা বলি, না বলে থাকতে পারছি না বলে বলছি। দেখুন, সারা ভারতবর্ষে যদি আমরা দেখি তাহলে প্রায় লাখখানেক বা তার উপরে থিয়েটার কর্মীরা রয়েছে, অভিনয় শিল্পের সঙ্গে যুক্ত রয়েছে, ইয়াং জেনারেশন রয়েছে, পুরো গোটা লাখ 1.5 লাখ হবে। আমরা নাটক করছি, আমরা এখনো করছি, এই বয়সে এসে কার্তিক দা এখনো করছেন, ইয়াংদেরকেও আনা হচ্ছে, যতটা পারা যায় যতটা সম্ভব আসছে, কিন্তু ইন্টারেস্ট কোথায় ওদের? আমরা কি দিতে পারছি ওদেরকে? থিয়েটারটাকে জীবিকা হিসেবে অন্ততপক্ষে আমি মনে করি, ভারতবর্ষের অন্যান্য জায়গার কথা বাদই দিলাম, আমি ত্রিপুরার কথা বলছি, ত্রিপুরাতে থিয়েটারটাকে জীবিকা হিসেবে এখনও নেওয়া যাচ্ছে না বা আমরা নিয়ে যেতে পারছি না ওই জায়গাটার মধ্যে। তো সেই ক্ষেত্রে বলবো যে থিয়েটারে যে নতুনরা আসবে, সেইখানে আমার একটা যুক্তি আমি বলছি, সেটা একটা বাধা হতে পারে। ওর না, ফিউচারটাকে দেখতে পাচ্ছে না ওরা। এটা কেন হবে? কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কালচার স্যালারি গ্র্যান্ট দিচ্ছে, এবং আমাদের রাজ্যের আমার জানা মতো অনেকগুলো ইনস্টিটিউট বা অর্গানাইজেশন আছে যারা স্যালারি গ্রান্ট পাচ্ছে। এরপরে কেন পেশাদারিত্বভাবে যাবে না? সেটা হচ্ছে, কিন্তু সেটা খুব কম সংখ্যা, এদের সংখ্যা খুব কম, এরকম রেপারেটরি গ্রুপের সংখ্যা খুব কম, এবং পাচ্ছে তো যারা, মানে কারণ আমি বলি চিন্ময় বাবু, কেন কি এটা যে করতে হয় তার অনেকগুলো পেপার ওয়ার্ক আছে। না, এটা আলাদা ব্যাপার, সেটা আমি যাচ্ছি না, সেই জায়গাটা আমি যাচ্ছি না, আমি বলছি হ্যাঁ, আমাদের এটা ভীষণ আলোচনা, পেপার ওয়ার্ক ঠিক আছে, কিন্তু পাচ্ছে, মনে করুন 5টা দল পাচ্ছে, মনে করুন যে সারা ত্রিপুরাতে 5টা দল পাচ্ছে, আরও বেশিও পাচ্ছে আমার জানা নেই, মনে করুন 5টা দলই পাচ্ছে, সেই 5টা দলের শিল্পীদের নিয়ে কেন পেশাদারিত্ব তাহলে আসবে না? এটা কিন্তু দেখতে পাচ্ছি না। কার্তিক দা, আপনি কি বলবেন এটা নিয়ে? পেশাদারিত্ব আর থিয়েটার করা, ওই সরকারি অনুদান নিয়ে নাটক করা, এর মধ্যে অনেক তফাৎ। না, এর মধ্যে কিন্তু এটার নামটাই রেপার্টরি গ্র্যান্ট। পশ্চিমবঙ্গে থিয়েটার করার জন্য আমি 5-6জন থিয়েটার আর্টিস্টকে স্যালারির একটা ব্যবস্থা রয়েছে, ডিরেক্টরের পেমেন্ট রয়েছে, সব দিচ্ছে মিনিস্ট্রি। তারপর কেন পেশাদারিত্ব আসবে না কাজে? যারাই পাচ্ছে, যদি দুটো দলও পায়, এরকম দুটো দল তো পাচ্ছে অন্তত। ওরা ধারাবাহিকতা চেষ্টা করছে, ধারাবাহিকভাবে নাটক করা, কিন্তু পেশাদারিত্ব নিয়ে নাটক করার মতো অবস্থা তৈরি করা সম্ভব হয় নাই এখনো। পেশাদারিত্ব যদি মানে আনতে হয়, তাহলে পরে যে কাজগুলো দরকার সেটা হচ্ছে যে, আমরা পশ্চিমবঙ্গের দিকে যদি তাকাই, একটা নাটক শো করার পরে এই নাটকটা কতটা নাইট ওরা শো করার সুযোগ পায়, আর আমরা কতটা পাই, সুযোগ পাই। আমি আগরতলা শহরে একটা নাটক, আমাদের শেষ লাস্ট যে প্রোডাকশনটা ছিল, তুমি দেখেছিলে বোধহয়, অপরিচিতা, রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে, আমরা 2টো নাইট করেছি। এখন সাহস পাচ্ছি, এখন এটা প্রোডাকশন কস্ট অনেক বেশি, কারণ এর মধ্যে একটা ট্রেনের সাজেশন থাকে, এটাকে আরো নতুন ভাবে আনা। এখন এটা যদি করতে হয় তাহলে পরে আমার যা কস্ট, সে কস্ট উঠবে না, এটা সবার ক্ষেত্রেই না। এটা অভিজিৎ দা কি কারণ? আপনিও কিন্তু একটা প্রোডাকশন নিয়ে বাইরে অনেকবার গেছেন, বিভিন্নবার গেছেন, এবং আমি দেখেছি যে প্রোডাকশন অনেক বছর ধরে করছেন, সম্ভবত এবার নাট্য উৎসবে প্রোডাকশনটা এনেছিলেন, কি নাম বলুন তো? দায়বদ্ধ। অনেক বছর ধরে করছেন। হ্যাঁ, তো করা যাবে না কেন? এটার কারণটা কি? এটা কি মানে গুণগত কারণ, না অভিনয়ের খামতি, না কি এটার পেছনে কারণ? না হলে তো একটা প্রোডাকশন আপনি যেমন অনেক বছর ধরে দায়বদ্ধ করে যাচ্ছেন। হ্যাঁ, আমি বলছি, দেখুন, আমার একবার সৌভাগ্য হয়েছিল কলকাতায় কিছু কাজ দেখার, এবং সেখানে দেখেছিলাম কিছু অভিনেতারা রয়েছেন, নামি দামি সব অভিনেতা, টিভি সিরিয়াল করেন, থিয়েটারও করেন। এনারা দিনের বেলা সময় দিতে পারছেন না, শুটিং থাকছে, এনারা রাত্রি 9টার থেকে গোটাটা রাত রিহার্সাল দেন। আমি দেখেছি দেবাশিস রায়, কলকাতার এখন দাপিয়ে বেড়াচ্ছে পরিচালক, দেবাশিস রায়, ওনার আন্ডারে করেছেন। তো আমি যেটা বলতে চাইছি বারবার, যে আমাকে ওই জায়গায় কখন যাব আমি, যখন আমি নাটকটাকেই আমার পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগ থাকবে। আমাদের রাজ্যের কথা বলছে, আমাদের রাজ্যে সেই সুযোগটা এখনো তৈরি হয়নি। কিন্তু না, এখানে ওইটাই কিন্তু আমি প্রশ্নটা করছিলাম, যে মিনিস্ট্রি স্যালারি দিচ্ছে,
10,000 টাকা 15,000 টাকা 12,000 টাকা যেটাই হোক স্যালারি দিচ্ছে একজন আর্টিস্টকে, আমাকে মনে করুন দিচ্ছে, যদি আমাকে স্যালারি দিচ্ছে তাহলে আমি কেন রিহার্সাল করব না, আমি কেন সেই জায়গায় যাব না, পেশাদারিত্ব সেরকম থাকবে, সেই ডেডিকেশন কেন থাকবে না? কথাটা কিন্তু আমি সমর্থন করছি, কেন যাবে না? এই যে দেখুন, আমি কোনো গ্রান্ট বা কোনো রেপারেটরি নেই বাপু, আমি চাইনি, আমি অ্যাপ্লাই করি কথা বলছি, এই কারণেই তো আলোচনাটা করতে সুবিধা হচ্ছে। 18-19 সালে আমাদের গ্র্যান্ট হয়েছিল 1+1। আচ্ছা, মানে টিল ডেট আমি আমরা পাইনি, গুরু শিষ্য পরম্পরা। আচ্ছা, আমি সেটা বলি, আমরা করিও নাই। দেখুন অনেকগুলো কারণ থাকে, এটা তো একটা আছে, হয়তো যারা গ্রান্ট পান তারা হয়তো আমাদের থেকে আরো বেশি ভালো করে বলতে পারবেন যে কেন হচ্ছে না। কিন্তু আরেকটা জিনিস দেখুন, থিয়েটার আপনি করছেন আপনার পুরো গোটা ত্রিপুরা রাজ্যে সমস্ত জায়গায়, উদয়পুর বলুন, কৈলাসহর বলুন, আগরতলা তো হচ্ছে, ধর্মনগর, কোয়াই, এর একটা খরচা হয় তো একটা নাটক করতে গেলে, সেই নাটকের খরচাটা আসবে কোত্থেকে? টিকিট বিক্রির মাধ্যমে। ঠিক ঠিক। তো সেইখানে কি হচ্ছে, প্রথমেই তো মার খেয়ে যাচ্ছে একটা টিম, সেখানে টিকিট বিক্রিতেই মার খেয়ে একটা শো, এটা ঠিক, আর এটা নাটকদের কথাটা একদম কারেক্ট। আপনি একটা নাটক করছেন, কাঠখড় পুড়িয়ে পরিশ্রম করে তুলছেন, সেটা আপনি কতটা মঞ্চ আপনি পাচ্ছেন। আর নিশ্চয়ই এটা ঠিক আছে, আমি থিয়েটার কর্মী হিসেবে এটাও জানি, কিন্তু একটা শো করে এটার পুরো মানে যদি হাউসফুলও হয়, তার টিকিট সবগুলো যদি বিক্রি হয়, তাহলে নাটকের খরচ কিন্তু উঠবে না। এটা অন্তত 8-9টা শো করতে পারলে সেই জায়গায় গিয়ে সেই খরচটা আসে, এটা জানি। আচ্ছা, এবার চলে আসছি আমাদের রাজ্যে, আমাদের সময়ও অনেকটা ফুরিয়ে আসছে। ইদানিংকালে যেমন আপনি ধর্মনগর থেকে বিলং করেন, ধর্মনগরে একজোটে নাট্যচর্চা বেশ কয়েকটা দল নিয়ে, যেটা আগরতলা শহরের সম্মিলিত নাট্য প্রয়াস নিয়ে কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে কাজ হচ্ছে, প্রতি মাসের দ্বিতীয় শনিবার। আপনাদের ধর্মনগরে সম্ভবত চতুর্থ শনিবার, 9 মাস হলো, চতুর্থ শনিবার বা সেকেন্ড স্যাটারডে প্রতি মাসে, মানে কোনো ইমার্জেন্সি থাকলে সেটা অন্য কথা, কিন্তু প্রতি মাসে ক্যালেন্ডারটা হচ্ছে সেকেন্ড স্যাটারডে নাটক হবে, প্রতিটা দল করবে। সেটা দেখুন, আমরা এটা নিয়ে এই যে প্রয়াসটা, এই প্রয়াসটা নিয়ে মানে কতটা আশাবাদী, মানে কি মনে হচ্ছে? নিশ্চয়ই আশাবাদী, কারণ 9 মাসে কতটা, দেখুন 9 মাসে 9টা নাটক হয়েছে আমাদের, মানে 9 মাসে 9খানা নাটক হয়েছে। দর্শক কম বেশি ছিল, দর্শক কিছু দর্শক আছে ওরা রেগুলার আসে, এটা প্রত্যেক নাটক। একটু জানার বিষয়, এই যে 9 মাসে 9টা নাটক হয়েছে, দল কটা? 9টা দল, মানে ফার্স্ট আমাদের 13খানা দল আছে। 13খানা দল, মানে 13খানা দল নিয়ে কাজ শুরু করলেন? দলের বাইরেও আছে যারা এখন আর কাজ করতে পারছে না। আচ্ছা আচ্ছা, আমরা আমাদের গোটা ক্যালেন্ডারে সবাইকে ঢোকাতে পারছি না। 1 বছরের উপরে হয়ে যাচ্ছে একটা দল নাটক করার পরে ওর আবার স্টেজ পেতে। যেটা বলছিলাম, আপনাদের আগরতলা তো ওই যে সম্মিলিত নাটক, এটা তো আমাদেরকে ইন্সপায়ার করেছে। আর আমরা যার জন্য সাহস পেয়েছি, এটা আমি এটা বলতে পারি, আমার বলতে কোনো দ্বিধা নেই, যে আমাদের যিনি এলাকার বিধায়ক তথা আমাদের ত্রিপুরা রাজ্যের বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উনি একজন ব্যক্তিগতভাবে উনি একজন অভিনেতা এবং সুঅভিনেতা, এবং আমারও সৌভাগ্য হয়েছে উনাকে একবার, আমি 1993-তে আমি দেখেছি, আমি উনাকে ডাইরেক্ট করেছিলাম একটা নাটকে, সন্ধ্যেবেলার মানুষ বলে একটা নাটক। উনার এত পেছন থেকে প্রেরণা পেয়েছি আমরা, উনি আমাদেরকে সাহস জুগিয়েছেন, স্পর্ধা জুগিয়েছেন বলবো, যে একজোটে কিছু করার জন্য। বলছে একা হাঁটলে হবে না, একা হাঁটলে কেউ হয়তো এগুবে, কেউ হয়তো পিছিয়ে যাবে, আমরা সবাই একজোট হয়ে যদি হাঁটি তাহলে আমরা প্রত্যেকটা দলকে আমরা নিয়ে এগোতে পারবো, এবং তার গুণগত মানগুলোকেও আমরা উন্নত মানের। এটা ঠিক, আমাদের রাজ্য সরকারও কিন্তু নাটকের আমাদের জন্য, রাজ্য সরকার এর জন্যই উৎসব করেছেন। 34খানা দল, আমি যদি ভুল না বলে, 34খানা দল প্রতি বছর হচ্ছে, আসছে যাত্রা ফেস্টিভ্যাল হচ্ছে। তাছাড়া এই সম্মিলিত নাট্য প্রয়াসকেও একটা ভালো একটা সাহায্য করছে, একটা ফিনান্সিয়াল সাপোর্ট দিচ্ছে। যেটা বলছিলাম কার্তিক দা আপনাকে, যে দেখুন এই যে অভিনয় বা নাটকের যে কিছু 90-এর দশক, 80-র দশক, হ্যানা টানা বা আরও আসছে আগে, তো এইগুলোতে কি হয় জানো তো, জোয়ার ভাটা হয়। তো কোথাও দেখবেন, কিন্তু ওই জিনিসটাই সেই সময় কিন্তু পৃষ্ঠপোষকতা ছিল না, কিন্তু পৃষ্ঠপোষকতা এখন যেটা ছিল এখন আছে, এই কাজটাও ছিল না। এই যে একটা জোটবদ্ধতা নিয়ে কাজ করা, এইটাও তখন ছিল না। ইন্ডিভিজুয়াল, সবাই ইন্ডিভিজুয়ালিস্টিক চিন্তা ভাবনা নিয়ে কাজকর্ম করতাম আমরা,
ফলে একটা প্রোডাকশন করার জন্য চেষ্টা করতাম, বছরে একটা যদি নামানো যায়। কিন্তু এখন তো কম্পালশন, এখন তো একটা কম্পালশন ইম্পোজ করা। এটা খুব ভালো। আর কার্তিক দা, এবার আপনার কাছে আসবো যে এই সম্মিলিত নাট্য প্রয়াসের কাজটা প্রায় ৩-৪ বছর হচ্ছে সুন্দরভাবে আগরতলা শহরে। আমাদের থার্ড ফেজ চলছে। হ্যাঁ, এখানে নাট্য প্রয়াসের মানে সম্মিলিত নাট্য প্রয়াসের একটা বড় উদ্দেশ্য ছিল দর্শক তৈরি করা, নতুন নতুন দর্শক তৈরি করার। এই উদ্দেশ্যটা নিয়ে কিন্তু আপনারা শুরু করেছিলেন। তো এই জায়গায় দর্শক না, এটা একটা উদ্দেশ্য ছিল, একটা উদ্দেশ্য অবশ্যই ছিল। তো এই জায়গায় আপনারা কতটা সফল? এই জায়গায় আমরা খুব ভালো সফল বলতে পারবো না। এটার কারণটা কি? গুণগত মান তো তেমন না, গুণগত মান বলবেন না, সবই যে আমরা খুব একেবারে, আমাদের এখানে 16টা দল নিয়ে আমরা কাজ করছি। 16টা দলের কাজ একেবারে প্রত্যেকটা দল থেকে, এটা আমি জানি যে 16টা দলে 5টা করে টিকিট পায়। হ্যাঁ, এটা ঠিক আছে, মানে 80টা দর্শক একদম। কিন্তু এই 80 জন কি আসে সেই বাধা? এই জায়গাতে আমরা খুব দুর্বল আছি। আমরা লাস্ট আমাদের সম্মিলিত নাট্য প্রয়াসের একটা সভা হয়ে গেল, সেখানে শুধু লাস্ট সভা না, যতগুলো সভা হয় প্রত্যেকটা সভাতে এই দর্শকের বিষয়টা নিয়ে, অন্তত আমরা যারা থিয়েটার কর্মী, আমরা যদি থিয়েটার না দেখি তাহলে আমরা নিজেকে কি করে বিচার করব? আমি কি কাজ করছি, অন্যরা কি কাজ করছে, আমার কাজটা কতখানি ভালো, আমি তো তোমার কাজটা দেখেই তো আমি বলতে পারবো আমার কাজটা আদৌ ভালো করতে পারলাম কিনা। ফলে এই জায়গাতে তো দর্শক দুর্বলতা আছে। এটা এই দুর্বলতাটা কাটানোর জন্য কি স্টেপ নিয়েছেন? কি স্টেপ নিলে ভালো হবে মনে হয়? না, এটা অভিজিৎ দাকেও জিজ্ঞেস করবো। অভিজিৎ দা বলুন। দেখুন, এক এক জায়গায় এক এক রকম সমস্যা থাকে। প্রতি জায়গায় দর্শক আসছে না মঞ্চে বা হলে, দর্শক আসছে না, তার একটা মাত্র কারণ থাকতে পারে না, তার অনেকগুলো কারণ থাকে। তার অনেকগুলো কারণের মধ্যে আমি যেটাকে দায়ী করব, আমি যেটাকে মেন বলবো, আমি বলবো আমি নিজে দায়ী। কেন কি আমার অভিনয়টাকে, আমার থিয়েটারটাকে আমি কোন জায়গায় নিতে পেরেছি। কারণ দেখুন, এখনকার যুগে প্রত্যেকের হাতে হাতে এক একখানা সিনেমা হল নিয়ে ঘুরছে, ভালো ভালো প্রোডাকশন পাচ্ছে এই মোবাইলের মধ্যে। এইগুলো ছেড়ে, এইগুলো ফেলে, হোম থিয়েটার ছেড়ে ও আমার নাটক দেখতে আসলো, ধরে বেঁধে নিয়ে আসলাম, আমি কি দেখাতে পারলাম? যদি আমি তাকে স্যাটিসফাইড না করতে পারি তাহলে দ্বিতীয়বার আসবে না। তাহলে দায় আমি প্রথমত কাঁধ পেতে নিচ্ছি থিয়েটার কর্মী হিসেবে, আমি দায়টা মাথা পেতে নিচ্ছি, আমার দায়। কার্তিক দা কি বলবেন তাহলে এই বিষয়ে? আমাদের একদম সময়। আমি এই বিষয়ে যেটা বলবো সেটা হচ্ছে যে এখন একটা থিয়েটার করতে গেলে পরে আমরা বলি যে এখন একসময় ক্রিকেটে বলা হতো যে ভালো ফিল্ডিং বা ভালো বোলিং, ভালো ব্যাটিং হলে বাস তাকে চান্স দেওয়া হতো। এখন আর সেই প্লেয়ারকে চান্স দেওয়া হয় না, অলরাউন্ড পারফরমেন্স যদি না হয়। থিয়েটারের ক্ষেত্রেও তাই। এখন তুমি দেখবে, আমি নতুনদের বিশেষ করে খুব এই ব্যাপারে নতুনদের পেছনে দাঁড়িয়ে বলছি, নতুনদের কাজ দেখে বলছি যে তারা এখন যে কাজগুলো করছে তাতে কি কি থাকছে। প্রথম হচ্ছে তাদের ডিজাইনিং হচ্ছে একদম নতুন চিন্তা ভাবনা, তাহলে তুমি আমি আমার আরেকটু দাও ডিজাইনিং এর সঙ্গে। এবার ডিজাইনিং আছে, তারপরে তার নানা এটার মধ্যে সিনোগ্রাফি তৈরি করতে গিয়ে প্রজেক্টটা ইউজ করছে। তাহলে প্রজেক্টটা, ডিজাইনিং টোটাল মিলে একটা সিনোগ্রাফি। এই যে ভাবনা, এই আমাদের ভাবনাটা কি? আমরা শুধু আগে কি জানতাম? আমাদের বেসিক প্রিন্সিপালগুলো কি? কম্পোজিশন থাকবে, পিকচারাইজেশন থাকবে, প্যান্টোমাইমিং থাকবে। আপনি বলছেন যে টেকনিকটা ইউজ হচ্ছে। হ্যাঁ, এখন প্রযুক্তিগত জায়গায় এই রাজ্য সরকারের এই রাজ্যের বিগত বেশ 5-6টা নাটক আমি দেখেছি যেগুলোতে এরকম প্রায় 1 বছরে প্রজেক্টর এগুলো যেগুলো বলছেন সেগুলো ব্যবহার হয়েছে, কিন্তু হলে কিন্তু লোক নেই। এটা নাটক দেখতে গেছি, এটা আমাদের। আর আপনি যেহেতু ক্রিকেটের প্রসঙ্গটাই আনলে, আমি মজার চলে বলছি, তাহলে কি মনে হয় সেই ক্রিকেটে যেমন বিদেশি কোচ এনে ভারতীয় দলটাকে একটা সময় দুর্বল দলটাকে স্ট্রং করে আজকে এতগুলো বিশ্বকাপ জিতেছে, এখন কি এমন কিছু দরকার আছে? ক্রিকেটে যেটা হয় সেটার জন্য প্র্যাকটিক্যাল, মানে আমাকে প্র্যাকটিস করে করে। আর থিয়েটারের জন্য কিছু বই আছে, আমাদের পড়াশোনা করার জায়গা আছে, পড়াশোনা করতে হবে। পড়াশোনা করতে আরেকটু বোধহয় বলা ভালো যে বিশ্বনাট্য দিবসের কিন্তু এই উদ্দেশ্যটা আছে
সংস্কৃতির আদান প্রদান। এই আদান প্রদান বিষয়টাকে আপনার যেটা চিন্ময়বাবু বললেন যে বাইরে থেকে কোচ আনিয়ে মানে বাইরে থেকে ডিরেক্টর আনিয়ে করা যেতেই পারে, আমরা করছি। আমি ব্যক্তিগতভাবে অভিনেতা হিসেবে আমার থেকে আমার হাঁটুর বয়সী একটা ছেলে শুভজিৎ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় থিয়েটার সাইনের কিছুদিন আগে করে গেল একটা ডাকঘর ইয়ে কি জানি করলো, ওটা পোস্টমাস্টার, ভিন্ন ধর্মী একটা থিয়েটারই ভাবে করা যায় মানে বাইরে যেতে পারে যে হ্যাঁ মানে কোচিংটা হতেই পারে, কোনো অসুবিধা নেই। সে ডিরেকশন করছেন, ডিরেক্টর আমি বিভিন্ন কোচের আন্ডারে আমি প্র্যাকটিস করতে পারি, কিন্তু মোদ্দা কথা হচ্ছে আমি প্র্যাকটিসটা কতটা ডেডিকেটেডলি করছি, কতটা এক্সিকিউশনে পালাচ্ছি। এটা খুব আমার এক্সিকিউশন যদি ভালো না হয় তাহলে আমাকে আমি কার্তিকদা আমাকে যদি শিখিয়ে বলে দেন আর আমি যদি কিছু না পারি তাহলে কার্তিকদার কি দোষ? এটার পেছনে আমার কাছে মনে হয় মানে পরিশেষে বলতেই হয় মানে থিয়েটার কর্মী হিসেবে, থিয়েটার শিল্পী হিসেবে, যে কোনো শিল্পের ক্ষেত্রেই ডেডিকেশন এবং ডিসিপ্লিন। দেখুন এই ডেডিকেশন আমরা 5টা ডি বলি না, ডেডিকেশন, ডিসিপ্লিন, ডিভোশন। এই যে ডেডিকেশন, এই যে আপনি বলছেন না প্রফেশনালিজম, প্রফেশনালিজম বলতে আমি যেটা মনে করি আর কি, আমার ফিলিংসটা আমি আপনাকে শেয়ার করছি। আপনার যদি সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা এবং অভিজিৎদা আপনাকে থামাতে হচ্ছে, মাফ করবেন, সময় একদমই নেই। এই বিষয়টা অনেক অনেক বড় বিষয়, মানে দীর্ঘ আলোচনা করা যাবে। আর থিয়েটারটা এত ব্যাপ্তি থিয়েটারের, এইটা নিয়ে সারাদিন আলোচনা করলেও কম পড়বে, এটা আপনারা জানেন। দর্শক শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের এই স্টুডিওতে বিশ্ব নাট্য দিবস হিসেবে আমাদের স্টুডিওতে পেয়েছিলাম কার্তিক বণিক এবং অভিজিৎ চক্রবর্তী, এই রাজ্যের দুজন বরিষ্ঠ গুণী নাট্যশিল্পী, নাট্য নির্দেশক, নাট্যকার। তাদেরকে পেয়ে ভীষণ আনন্দিত হচ্ছে। আর আমি চিন্ময় বিদায় নিচ্ছি স্টুডিও থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিশ্ব নাট্য দিবসের শুভেচ্ছা নেবেন। আমাদের সবার শুভেচ্ছা রইল বিশ্ব নাট্য দিবসে।